শুভ সকাল প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলকে প্রীতি ও শুভেচ্ছা। আমি শ্রীকুমার টিটো, সহকারী অধ্যাপক হিসাব বিজ্ঞান বিভাগ, মাইলস্টোন কলেজ। নগদান বহির উপর আজ আমাদের দ্বিতীয় ক্লাস। ইতিপূর্বে আমরা 3 ঘরা নগদান বহি পর্যন্ত নমুনা ছক দেখেছিলাম, আর 2টি ছক বাকি ছিল, যার একটি হলো নগদ প্রাপ্তি জাবেদা আর একটি হলো নগদ প্রদান জাবেদা। নগদ প্রাপ্তি জাবেদার ছক: তারিখ, চেক নম্বর, ক্রেডিট হিসাব খাত, সূত্র, নগদ ডেবিট, প্রদত্ত বার্তা ডেবিট, বিক্রয় ক্রেডিট, প্রাপ্য হিসাব ক্রেডিট এবং অন্যান্য হিসাব ক্রেডিট। মোট 9টি ঘর রয়েছে। নগদ প্রদান জাবেদায় 9টি ঘর, যথাক্রমে তারিখ, চেক নম্বর, ডেবিট হিসাব খাত, সূত্র, ক্রয় ডেবিট, প্রদেয় হিসাব ডেবিট, অন্যান্য হিসাব ডেবিট, নগদ ক্রেডিট, প্রাপ্ত বার্তা ক্রেডিট। এখন আসা যাক কন্ট্রা বা বিপরীত দাখিলা কাকে বলে। যে সকল লেনদেন একই নগদান বইয়ের দুদিকে 2টি হিসাব খাতে দেখানো হয়, ডেবিট দিকে নগদ, ডেবিট দিকে নগদ হলে ক্রেডিট দিকে ব্যাংক হবে, অথবা ডেবিট দিকে ব্যাংক হলে ক্রেডিট দিকে নগদ হবে, তাকে কন্ট্রা বা বিপরীত দাখিলা বলে। আমি যদি আরেকটু বিস্তারিত বলি, যে লেনদেনটির জাবেদা হবে নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট, অথবা ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, সেই লেনদেনটিকেই জাবেদা বলে। এটি নগদান বহির 2 দিকেই বসে, একবার ডেবিট দিকে আর একবার ক্রেডিট দিকে। আশা করি সবাই বুঝতে পেরেছ। এখন আসি বাট্টা বা ডিসকাউন্ট কাকে বলে। বাট্টা শব্দের আবিধানিক অর্থ ছাড় দেওয়া। এখানে বাট্টা বলতে আমরা বুঝি কোনো দেনা পাওনা নিষ্পত্তির সময় লিখিত মূল্য হতে যে ছাড় দেওয়া হয় তাকে বাট্টা বলে। বাট্টা 2 প্রকার: কারবারি বাট্টা এবং নগদ বাট্টা। বাট্টা 2 প্রকার: কারবারি বাট্টা এবং নগদ বাট্টা। কারবারি বাট্টা পণ্য ক্রয় বা বিক্রয় করার সময় মূল্য তালিকায় উল্লেখিত মূল্য হতে যে ছাড় দেওয়া হয় বা ছাড় পাওয়া যায় তাকে কারবারি বাট্টা বলে। এটি পণ্য ক্রয় বা বিক্রয়ের সময় তৈরি হয়। অর্থাৎ কারবারি বাট্টা শুধুমাত্র পণ্য ক্রয় বিক্রয় করার সময় যে ছাড় দেওয়া হয় বা ছাড় পাওয়া যায় তাকেই কারবারি বাট্টা বলে। পক্ষান্তরে নগদ বাট্টা হলো প্রাপ্য হিসাবের নিকট থেকে টাকা আদায়ের সময় বা প্রদেয় হিসাবকে তার পাওনা টাকা পরিশোধ করার সময় যে ছাড় দেওয়া হয় বা ছাড় পাওয়া যায় তাকে নগদ বাট্টা বলে। এটি দেনা বা পাওনা নিষ্পত্তির সময়ে তৈরি হয়। এখানে একটি অঙ্ক দেওয়া আছে। নিম্নলিখিত লেনদেনগুলোর সাহায্যে একটি 1 ঘরা নগদান বই প্রস্তুত করো। লেনদেনগুলো দেওয়া আছে। জানুয়ারি 1 তারিখে মিস্টার শরীফ নগদ 25,000 টাকা নিয়ে ব্যবসায় আরম্ভ করেন। তার অন্যান্য লেনদেনগুলো নিম্নরূপ: অতিরিক্ত মূলধন আনা হলো 10,000 টাকা, নগদে পণ্য ক্রয় 5,000 টাকা, জলিলের নিকট নগদে পণ্য বিক্রয় 8,000 টাকা, ললিতের নিকট থেকে ঋণ নেওয়া হলো 5,000 টাকা, ভাড়া প্রদান করা হলো 6,000 টাকা, মালিক কর্তৃক নিষ্প্রয়োজনে উত্তোলন 1,000 টাকা এবং কর্মচারীর বেতন প্রদান 3,000 টাকা। এটি দ্বারা যদি আমরা একটি 1 ঘরা নগদান বই প্রস্তুত করি, তাহলে 1 ঘরা নগদান বহির একটি ঘর রয়েছে। মিস্টার শরীফের 1 ঘরা নগদান বহি, ডেবিট দিকের এবং ক্রেডিট দিক উভয় দিকে 5টি করে ঘর রয়েছে। 1 তারিখে যে লেনদেনটি ছিল আমাদের, মিস্টার শরীফ নগদ 25,000 টাকা নিয়ে ব্যবসায় আরম্ভ করেন। এটির জাবেদা করলে হয় নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। বিধায় এটি নগদান বহির ডেবিট দিকে বসবে এবং বিবরণের ঘরে বিপরীত হিসাব খাতটি অর্থাৎ মূলধন হিসাব লিখে টাকার ঘরে 25,000 টাকা লেখা হয়েছে। 3 তারিখে আছে অতিরিক্ত মূলধন আনা হলো, তাহলে জাবেদা হলো নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। এটিও নগদান বহির ডেবিট দিকে অতিরিক্ত মূলধন হিসাব লিখে
টাকার ঘরে 10,000 টাকা বসেছে। 5 তারিখে নগদ ক্রয়, এটির জাবেদা হলো ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। যেহেতু নগদান হিসাব ক্রেডিট, তাই এটি নগদান হিসাব ক্রেডিট দিকে ক্রয় হিসাব লিখে টাকার ঘরে 5,000 টাকা বসেছে। 12 তারিখে জলিলের নিকট থেকে নগদে পণ্য বিক্রয়, তাহলে নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট হলো এটির জাবেদা। নগদান হিসাব ডেবিট বলে এটি ডেবিট দিকে 12 তারিখ দিয়ে বিক্রয় হিসাব লিখে নগদের ঘরে 8,000 টাকা বসেছে। 18 তারিখ ললিতের নিকট থেকে ঋণ নেওয়া হলো, এটির জাবেদা হলো নগদান হিসাব ডেবিট, ঋণ হিসাব ক্রেডিট। বিধায় এটি ডেবিট দিকে ললিতের ঋণ হিসাব লিখে নগদের ঘরে 5,000 টাকা বসেছে। ভাড়া প্রদান, ভাড়া হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট 6,000 টাকা, তাই এটি ক্রেডিট দিকে 20 তারিখ ভাড়া হিসাব টাকার ঘরে 6,000 টাকা বসেছে। মালিক কর্তৃক নিষ্প্রয়োজন উত্তোলন, উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। যেহেতু নগদান হিসাব ক্রেডিট, তাই ক্রেডিট দিকে উত্তোলন হিসাব লিখে 1,000 টাকা বসেছে। 31 তারিখ কর্মচারীর বেতন প্রদান করা হলো 3,000 টাকা, তাহলে বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, অতএব এটি ক্রেডিট দিকে বেতন হিসাব লিখে নগদের ঘরে বসেছে। এখন দেখা যাচ্ছে ডেবিট দিকের যোগফল 48,000 টাকা, কিন্তু ক্রেডিট দিকের যোগফল 15,000 টাকা। অতএব ডেবিট দিকের যোগফলটাকে আমরা ডেবিট দিকে একবার লিখেছি, আর ক্রেডিট দিকে লিখে 48,000 টাকা ডেবিট দিকেও লিখেছি, ক্রেডিট দিকেও লিখেছি। ক্রেডিট দিকের টাকার পরিমাণ যদি 48,000 থেকে বিয়োগ করা হয় তাহলে 33,000 টাকা কম আছে। তার মানে আমরা ডেবিট দিকে যে প্রাপ্তিগুলো ঘটেছে বা যে টাকা পেয়েছি সেটা 48,000, ক্রেডিট দিকে টাকার পরিমাণ 33,000 কম। অতএব আমাদের হাতে আছে এখনও 33,000 টাকা। এই 33,000 টাকাই আমাদের নগদ উদ্বৃত্ত। এই জন্য এটাকে মাসের শেষ দিনে ব্যালেন্স সিডি লিখতে হয়, এবং ওই 33,000 টাকাই আবার ডেবিট দিকে জানুয়ারির 31 তারিখের পরের দিন অর্থাৎ পরবর্তী মাস ফেব্রুয়ারির 1 তারিখে ব্যালেন্স সিডির জায়গায় এখানে বিডি লিখে 33,000 টাকা লিখতে হয়। অতএব আমাদের জানুয়ারি মাস শেষে নগদ উদ্বৃত্তের পরিমাণ 33,000 টাকা। এক ঘরা নগদান বহিতে সবাইকে ধন্যবাদ। এখন আমরা দেখি একটি 2 ঘরা নগদান বহি। 2 ঘরা নগদান বহির একটি অঙ্ক এখানে রয়েছে। 2020 সালের 1 জানুয়ারি মিস্টার মেহেদি নগদ উদ্বৃত্ত 50,000 টাকা, ব্যাংক উদ্বৃত্ত 40,000 টাকা নিয়ে ব্যবসায় আরম্ভ করেন। মানে জানুয়ারি মাসের 1 তারিখে তার হাতে নগদ টাকা আছে 50,000 আর ব্যাংকে জমা আছে 40,000। তারপরে একইভাবে কয়েকটি লেনদেন আছে, নগদে ক্রয়, নগদে বিক্রয়, ব্যাংকে জমা, ব্যাংক থেকে উত্তোলন, রশিদকে তার পাওনা 15,000 টাকার নিষ্পত্তিতে নগদ 5,000 টাকা ও চেকে 10,000 টাকা পরিশোধ করা হলো। মিজানের নিকট থেকে 7,000 টাকা পেয়ে শাইনকে দেওয়া হলো ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ 500 টাকা এবং মঞ্জুরিকৃত সুদ 1,000 টাকা। এটি যদি আমরা 2 ঘরা নগদান বহিতে প্রেজেন্ট করি তাহলে দেখা যাবে 1 তারিখে যে লেনদেনটি ছিল নগদ উদ্বৃত্তের ইংলিশ হলো ব্যালেন্স 50,000 এবং ব্যাংক উদ্বৃত্ত অর্থাৎ ব্যাংকের ব্যালেন্স হলো 40,000। তাই ডেবিট দিকে আমরা লিখেছি জানুয়ারি 1 তারিখ ব্যালেন্স বিডি 50,000 টাকা নগদের ঘরে, 40,000 টাকা ব্যাংকের ঘরে। এরপরে 3 তারিখে আসে নগদে পণ্য ক্রয় 5,000 টাকা। এটির জাবেদা পূর্বের মতোই ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। অতএব ক্রেডিট দিকে নগদের ঘরে আমরা 5,000 টাকা লিখেছি এবং বিবরণে ক্রয় হিসাব লিখেছি। 5 তারিখে আসে পণ্য বিক্রয় 10,000, তাহলে নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, এই জন্যে ডেবিট দিকে বিক্রয় হিসাব লিখে নগদের ঘরে 10,000 টাকা। 7 তারিখে আসে ব্যাংকে জমা দেওয়া হলো। ব্যাংকে জমা দিলে জাবেদা হলো ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এটি হলো কন্ট্রা বা বিপরীত দাখিলা। ব্যাংক ডেবিট, নগদান ক্রেডিট দুইটিই আছে। এটিকে আমরা ডেবিট দিকে একবার লিখব নগদান হিসাব ব্যাংকের ঘরে 12,000 টাকা এবং
ব্যাংক হিসাব লিখে ক্রেডিট দিকে নগদের ঘরে 12,000 টাকা। তারপরে ব্যাংক থেকে উত্তোলন, তাহলে নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। 8 তারিখে ডেবিট দিকে এই জন্যে ব্যাংক হিসাব লিখে নগদের ঘরে 8,000, ক্রেডিট দিকে নগদান হিসাব লিখে ব্যাংকের ঘরে 8,000 টাকা। 15 তারিখ রসিদকে তার পাওনা, মানে রসিদ আমাদের কাছে টাকা পাবে 15,000, আমরা তাকে নগদে দিয়েছি 5,000 টাকা, চেকের মাধ্যমে দিয়েছি 10,000 টাকা। তাহলে এটির জাবেদা হলো প্রদেয় হিসাব ডেবিট 15,000, নগদ ক্রেডিট 5,000, ব্যাংক হিসাব ক্রেডিট 10,000। যেহেতু নগদ এবং ব্যাংক দুটিই ক্রেডিট আছে, এই জন্য এটি নগদান বহির ক্রেডিট দিকে আমরা লিখব 15 তারিখ। প্রদেয় হিসাব লিখে 5,000 টাকা নগদের ঘরে, 10,000 টাকা ব্যাংকের ঘরে। টাকাটি একটু নিচেই নেমে গেছে ফরম্যাটের কারণে। তারপরে হলো মিজানের নিকট থেকে 7,000 টাকার চেক পেয়ে তার শাহিনকে দেওয়া হলো। তাহলে আমরা আগে পেয়েছি, যেহেতু চেকটি ব্যাংকে জমা হয়নি তাই এখানে আমরা দুটি জাবেদা করে নিই। মিজানের নিকট থেকে চেক প্রাপ্তি, নগদান হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। এই জন্য এটা ডেবিট দিকে 20 তারিখ দিয়ে প্রাপ্য হিসাব লিখে নগদের ঘরে 8,000 টাকা। আবার এটি আমরা দিয়েছি 7,000 টাকা, প্রাপ্য হিসাব লিখে নগদের ঘরে 7,000 টাকা। আবার ক্রেডিট দিকে যেহেতু এটা আমরা দিয়েছি শাহিনকে, তাই আমরা লিখব প্রদেয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। যেহেতু চেকটি নগদ থেকেই যাচ্ছে এই জন্য নগদান হিসাব ক্রেডিট 7,000 টাকা। আর তারপরের জাবেদায় আছে, প্রথমে হলো ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ, তাহলে ধার্যকৃত চার্জ ডেবিট, ব্যাংক ক্রেডিট। এই জন্যে ব্যাংক চার্জ হিসাব লিখে আমরা ক্রেডিট দিকে 500 টাকা ব্যাংকের ঘরে লিখেছি। আর মঞ্জুরিকৃত সুদ হলো ব্যাংক হিসাব ডেবিট, মঞ্জুরিকৃত সুদ ক্রেডিট। ব্যাংক ডেবিট বলে এটি নগদান বহির ডেবিট দিকে ব্যাংক সুদ হিসাব লিখে আমরা ব্যাংকের ঘরে 1,000 টাকা লিখেছি। এখন দেখা যাচ্ছে নগদান বহির ডেবিট দিকে ব্যাংকের যোগফল হলো 53,000 এবং নগদের যোগফল হলো 75,000। পক্ষান্তরে ক্রেডিট দিকে এই 75,000 টাকা থেকে যদি আমরা ক্রেডিট দিকে নগদের ঘরের টাকাগুলো বিয়োগ করি, অর্থাৎ 5,000, 12,000, 5,000 এবং 7,000, তাহলে নগদ উদ্বৃত্ত হয় আমাদের 46,000 টাকা, অর্থাৎ ব্যালেন্স সিডি 46,000 টাকা নগদে। ব্যাংকের 53,000 থেকে যদি আমরা ক্রেডিট দিকে ব্যাংকের 8,000, 10,000 এবং 500 বাদ দিই, তাহলে আমাদের টাকার পরিমাণ হবে 34,500, অর্থাৎ বিয়োগফল 34,500। তার মানে ব্যাংকে আমাদের জমাকৃত টাকা জানুয়ারি মাস শেষে 34,500। এই নগদ ব্যালেন্স 46,000 এবং ব্যাংকের ব্যালেন্স 34,500 টাকা আমরা ডেবিট দিকে পরের মাসে যে লিখব ফেব্রুয়ারি 1, এখানে একটু ভুল হয়েছে, জানুয়ারি 31 রিপিট হয়েছে। ফেব্রুয়ারি 1 ব্যালেন্স বিডি 46,000 এবং 34,500 টাকা।